আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত আনহেলদি অবসেশন। আমার হয়ে থাক, রানী করে রাখবো, বেশি তেড়িবেড়ি করলে জ্যান্ত পুঁতে আসবো। কিংশুকের শীতল মস্তিষ্ক থেকে ছুড়ে আসা ভয়ঙ্কর হুমকিতে অরিন মুহূর্তেই চুপসে যায়। এক নিমেষেই তার চোখের কোণে জমে ওঠে অশ্রুর ছায়া। কিন্তু কাঁদলেই কি বদলাবে? ভাগ্য তার জন্য ঠিক করে রেখেছে এই নিষ্ঠুর পরিণতিটাই। অরিনের বড় জানতে ইচ্ছে করে, যেখানে স্বাধীনতার অস্তিত্ব নেই সেখানে কি আদেও কোনো ভালোবাসা টিকে থাকতে পারে? অরিনের মুখ থেকে বেরিয়ে আসে এক দীর্ঘ ভারী নিঃশ্বাস। কিংশুককে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। আমি আর পালাবো না কিং। এক ফোঁটা ম্লান হাসি খেলে যায় কিংশুকের মুখে। অরিনের গ্রীবায় মুখ গুজে সে নিঃশব্দে তার চুলের ঘ্রাণে নিজেকে হারিয়ে ফেলে। সেটা তুমি চাইলেও পারবে না বেবি গার্ল। সময় যত গড়িয়ে যায় অরিনের অস্বস্তি ততই স্পষ্ট হয়ে উঠতে থাকে। কিংশুকের তীব্র বাসনাও স্পষ্ট হতে থাকে। কিংশুক ধীরে উঠে অরিনের বাহু ধরে দৃঢ় টানে তার মুখটা নিজের দিকে ফিরিয়ে নেয়। এক মুহূর্ত বিলম্ব না করে অরিনের স্কন্ধে মুখ গুজে দেয় কিংশুক। টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দেয় অরিনের সম্পূর্ণ গ্রীবা। অরিনের শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে ভারী হতে থাকে। কণ্ঠদেশে কামড়ের অনুভূতি হতেই অজান্তেই অরিনের আঙ্গুলগুলো শক্ত করে খামচে ধরে কিংশুকের স্কন্ধের অংশটুকু। কিংশুকের হাতের বাঁধন আরো শক্ত হতে থাকে। অরিনের কোমর আরো শক্ত করে ধরে তার কণ্ঠদেশে ছোট্ট ছোট্ট কামড় দিতে থাকে কিংশুক। কিংশুকের এই অতিমাত্রায় বিলীন হয়ে যাওয়ার ভার সামলে উঠতে পারে না অরিন। মুখ থেকে অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে আসতে থাকে। অপর প্রান্তে অরিনের এই অস্পষ্ট আর্তনাদগুলো আরো মোহনীত করে তোলে কিংশুকের মনোবাঞ্ছাগুলোকে। কিং, কুল ডাউন। মুখ তুকলে তাকায় কিংশুক অরিনের পানে। কোনো প্রকার অগ্রিম সতর্কতা না দিয়েই দখল করে নেয় অরিনের উষ্ণ অধর যুগল। তার অবাঞ্ছিত হাতের ছোঁয়াগুলো অরিনের বিভিন্ন স্পর্শকাতর অংশে চলে যায়। প্রচন্ড নাজেহাল করে তোলে অরিনকে। কিংশুককে এত ডেসপারেট হতে কখনো দেখেনি অরিন। এতটা অধৈর্য হতে কখনোই তাকে দেখা যায়নি। কিংশুকের প্রবল আবেগের চোটে অরিনের জ্ঞান হারানোর উপক্রম হয়ে আসে। এক মুহূর্তের জন্য কিংশুক ছাড়ে না অরিনের অধর যুগল। ওষ্ঠের সাথে ওষ্ঠর লড়াই ক্রমশ বাড়তে থাকে। এক হাতে অরিনকে হালকা উঁচু করে ধরে বেড সাইডে চলে যায় কিংশুক। হালকা ধাক্কা দিয়ে ফেলে দেয় অরিনকে বেডে। দ্রুত পায়ে উঠে সব উইন্ডো বন্ধ করতে থাকে কিং। অপর প্রান্তে কিংশুককে সবকিছু বন্ধ করতে দেখে বুকটা ভারী হয়ে আসে অরিনের। এই বুঝি কোনো অঘটন ঘটল। দ্রুত পায়ে উঠে দরজার কাছে চলে যায় অরিন। আর এক মুহূর্তও নয়, কিন্তু পাসওয়ার্ড টাইপ করার আগেই পিছন থেকে শক্ত করে তাকে জড়িয়ে ধরে কিং। নট টুডে বেবি গার্ল। কিং। সম্পূর্ণ কথা শেষ করার আগেই অরিনকে কোলে তুলে নেয় কিংশুক। রেডি জান। বিছানায় ছুঁড়ে মানে কিংশুক অরিনকে। নিজের দুই হাতের ভর দিয়ে দূরত্ব তৈরি করার চেষ্টা করে অরিন, কিন্তু কোনো লাভই হয় না। কিংশুক তার পায়ে টান দিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় এবং নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দেয় অরিনের উপর। এক হাত দিয়ে অরিনের দুই হাত শক্ত করে ধরে ফেলে। এতটাই জোরে ধরেছিল যে হাত ভেঙে যাওয়ার উপক্রম হয়ে এসেছিল। অরিন ব্যথায় কাতরাতে থাকে। কিং। থামাতে পারবে না। কিংশুকের মাদকতা কণ্ঠস্বর বলে দিচ্ছে আজকে আর তাকে আটকাতে পারবে না অরিন। তার সাধ্যে নেই কিংশুককে আটকানোর। দিস ইজ মাই ফার্স্ট টাইম কিং, অ্যান্ড আই ওয়েন্ট বি জেন্টাল, সরি। অন্ধকারে আচ্ছন্ন ঘরটিতে ফ্লোরের ওপর এলোমেলো ভাবে নিজেকে গুটিয়ে বসে থাকে অরিন। নিস্তব্ধতার ভেতর তার নিঃশ্বাসগুলো যেন ভারী হয়ে উঠেছে, আর চারপাশের অন্ধকার তার একাকিত্বকে আরো গভীর করে তোলে। থেকে থেকে তার মুখ থেকে বেরিয়ে আসে শুধুই দীর্ঘ নিঃশ্বাস। চোখের কোণ বেয়ে নীরবে গড়িয়ে পড়ে অশ্রুধারা। হাত তুলে চোখের পানি মুছতে যাবে, ঠিক তখনই তার দৃষ্টি আটকে যায় নিজের হাতের ওপর। চামড়ার গায়ে স্পষ্ট হয়ে থাকা দাগগুলোর দিকে তাকিয়ে অরিন মুহূর্তের জন্য থমকে যায়। পরক্ষণে সে পাশ ফিরে তাকায় খাটের দিকে। কতটা নির্ভার ভঙ্গিতে উল্টো হয়ে শুয়ে আছে কিংশুক। খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা দুটো মানবদেহীর পোশাক এবং কিংশুকের উদম পিঠ ছাড়া আর তেমন কিছুই চোখে পড়ল না অরিনের। অচিরেই তার বুকটা ভারী হয়ে আসে।
চোখের সামনে ভেসে উঠতে থাকে একের পর এক তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ভয়াবহ বাস্তবতার ছায়া। কিছুক্ষণ পূর্বে কিংসুকের মাদকতাময় কণ্ঠস্বর বলে দিচ্ছে আজকে তাকে আর আটকাতে পারবে না অরিন। তার সাধ্যি নেই কিংসুককে আটকানোর। এতদিন ধরে পালিয়ে এখানে সেখানে বেরিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না তার। অচিরেই চোখে ঝাপসা দেখতে থাকে অরিন। কিংসুকের রাশভারী নিঃশ্বাস উপচে পড়ে অরিনের সমস্ত মুখে। দিস ইজ মাই ফার্স্ট টাইম কিং, অ্যান্ড আই ওয়ন্ট বি জেন্টল, সরি। কিং, ডোন্ট ডিস্টার্ব বেবি গার্ল, ড্যাডি অন মুড। এক হাতে অরিনের ধনুকের ন্যায় কটিদেশ টেনে নিজের কটিদেশের সঙ্গে মিশিয়ে নেয় কিংসুক। তীর তীর করে কেঁপে ওঠে অরিনের ঠোঁট। কিং, ডোন্ট। এক হাত টান মেরে অরিনের গলা থেকে ওড়নাটি ফেলে দিয়ে নিজের মুখ গুজে দেয় অরিনের উন্মুক্ত গলার ভাঁজে। টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিতে থাকে তাকে। কিংসুকের দাঁতের তীব্র দংশনে অরিনের পাতলা চামড়া প্রায় ভেদ করেই যাচ্ছিল। মুখ থেকে অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে আসতে থাকে অরিনের। খামচে ধরে কিংসুকের চুলগুলো। এ পর্যায়ে কিংসুক আরো গভীরভাবে স্পর্শ করতে থাকে অরিনকে। দু হাতে ভর দিয়ে কিংসুককে সরাতে পারে না অরিন। এক পর্যায়ে কিংসুক তাকে ছেড়ে দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর একটা একটা করে শার্টের বোতাম খুলতে থাকে। অরিন একটু করে পিছিয়ে যেতেই তার পা টান দিয়ে নিজের আয়ত্তে সর্বাঙ্গ নিয়ে ফেলে কিংসুক। যত সময় বাড়তে থাকে কিংসুকের বাসনাও তত তীব্র থেকে তীব্র হতে থাকে। অরিনেরও আর কিছুই করার মতো থাকে না। সই নেয় সে কিংসুকের সমস্ত বাসনাকে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে তার। মাঝে মাঝে তীব্র যন্ত্রণায় ফুপিয়ে কেঁদে উঠলেও কিংসুক নিজের কাজে অনড়। অরিনের কান্নার আওয়াজ তাকে আরো মত্ত করে তোলে। প্রায় শেষ রাতের দিকে অরিনকে বুকে জড়িয়ে আরাম করে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে কিংসুক। কিন্তু ঘুম আসে না শুধু অরিনের চোখে। তার চোখে এখনো ভেসে বেড়াতে থাকে কিংসুকের হিংস্র রূপ। বর্তমান শরীরের অসহ্য ব্যথা নিয়ে বেডে ভর দিয়ে একটু একটু করে উঠতে থাকে অরিন। পা দুটো যেন জড়বস্তুর ন্যায় ভারী হয়ে গেছিল তার। তাও কষ্ট করে পা টিপে টিপে ওয়াশরুমে চলে যায় অরিন। চুপচাপ ঝর্ণার পানিতে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে তার চোখ চলে যায় সামনে থাকা বিশাল আয়নার পানে। নিজের প্রতিবিম্ব দেখে আটকে ওঠে সে। কি হাল হয়েছে তার! সারা শরীরে অসংখ্য কামড়ের লাল লাল আভা ধারণ করেছে। কিছু কিছু জায়গা তো ফুলেও গেছে। এটাকে কি ভালোবাসার চিহ্ন বলে? লাভ ইজ পেইন। কিন্তু তাই বলে এতটা? এটা কোন ভালোবাসার কাতারে পড়ে জানা নেই অরিনের। কতই না ভালো হতো যদি পানির সাথে সাথে শরীরের অপবিত্রতা মুছে যেত। নিজেই নিজেকে সান্ত্বনা দিতে থাকে অরিন। এটাকে চরম দুর্ভাগ্য বলে মেনে নেয় সে। কিংসুকের মতো স্বামীরূপী একটা জানোয়ারকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই অরিনের। এটাই তার ভাগ্য। দিনের আলো যত ধীরে ধীরে ফুটে ওঠে অরিনের ক্ষতির পরিমাণ ততই নিঃশব্দে বাড়তে থাকে। আলো যেখানে স্বস্তি আনার কথা সেখানে সেই আলোই তার জীবনের ক্ষয়কে আরো স্পষ্ট করে তোলে। কিং ম্যানশনের কিংসুকের বিশাল বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে থাকে অরিন আকাশের পানে। ধীরে ধীরে সম্পূর্ণ উদিত হতে থাকা সূর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। আলোর সেই বিস্তার তার চোখে পড়ে, কিন্তু ভেতরের অন্ধকার কোনো ভোর নামে না। ফুটন্ত আলোর মাঝে অরিন নিজের হাতের দিকে তাকায়। শরীরের ভাঁজে ভাঁজে তার দেহের কিছু অংশ আলোর ছোঁয়ায় স্পষ্ট হয়ে ওঠে। পরক্ষণেই তার কপাল কুঁচকে আসে, চোখ দুটো ঝাপসা হয়ে ওঠে। ফুটন্ত আলোয় স্পষ্ট ধরা দেয় শরীর জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য কামড়ের দাগগুলো। দাগগুলো চোখে পড়তেই তার চোখের কোণ ভেঙে পড়ে। টপ টপ করে অশ্রুর দানাগুলো দাগগুলোর ওপর পড়তে থাকে। পানির ছোঁয়ায় সেগুলো মুছে যায় না, বরং আরো স্পষ্ট হয়ে ওঠে অরিনের ভেতরে জমে থাকা নীরব হাহাকারগুলো। সেই দাগগুলো যেন এক একটা নীরব সাক্ষ্য, যা অরিন চাইলেও অস্বীকার করতে পারবে না। নিজের নির্মম ভাগ্য নিয়ে যখন অরিন নিঃশব্দে হতাশায় ডুবে থাকে, ঠিক তখনই হঠাৎ একটি শক্তপোক্ত হাত এসে তার কটিদেশ চাপটে ধরে। অপ্রত্যাশিত সেই স্পর্শে চমকে ওঠে অরিন। ভাঙা চিন্তার স্রোত এক মুহূর্তে থমকে যায়। বাইরে কি করো তুমি? এমনি দাঁড়িয়েছিলাম। কিংসুক ভুরু কুঁচকে চারপাশে মনোযোগ দিয়ে তাকিয়ে দেখতে থাকে।
তার দৃষ্টিতে জমে ওঠে সন্দেহ আর অস্বস্তি। অরিন আসলে কাকে দেখার জন্য তাকে ছেড়ে বাইরে এসে দাঁড়িয়েছে? এই জায়গায় এমন কি আছে যার উপস্থিতি তার অজান্তেই অরিনকে টেনে এনেছে বারান্দার প্রান্তে? তাহলে অরিন কি তাকে ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা করছে? এই সন্দেহটাই ধীরে ধীরে কিংসুকের মনে শিকড় গাঁথে। অরিনের নীরবতা আর দূরে সরে আসাটাই যেন সেই আশঙ্কাকে আরো ঘনীভূত করে তোলে। অরিনকে কোনো রেসপন্স করতে না দেখে রাগের চোয়াল শক্ত হয়ে আসে কিংসুকের। অরিনকে ছেড়ে দিয়ে ম্যানশনের চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকে চারিদিকের প্রতিটি ছায়া, প্রতিটি নড়াচড়া যেন তার সন্দেহের চোখ এড়িয়ে যেতে পারে না। অরিনের আচরণ তার মনে অজানা এক আশঙ্কা আর অস্থিরতার জন্ম দেয়। তাহলে কি অরিন আবারও পালাবে? তাকে একা করে চলে যাবে? কিংসুকের এমন অস্বাভাবিক তৎপরতা অরিনের মনের ভেতর জমে থাকা ভয়কে আরো ঘনীভূত করে তোলে। অজানা আশঙ্কা ধীরে ধীরে তার বুকের ভেতর শিকড় গাঁথে। চারপাশে সতর্ক দৃষ্টিতে তাকাতে গিয়েই জঙ্গলের প্রান্তে দাঁড়িয়ে থাকা একজন বডিগার্ডকে চোখে পড়ে কিংসুকের। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে আসে। চারপাশে আর কেউ নেই, শুধু বারান্দায় একা দাঁড়িয়ে আছে অরিন। আর তার থেকে বেশ দূরে জঙ্গলের ধারে নীরবে অবস্থান করছে বডিগার্ড। একে একে দুই করে ফেলে কিংসুক। দ্রুত গতিতে অরিনের কাছে এসে তার হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে থাকে কিংসুক। হঠাৎ টানে অরিনের পা যেন তাল হারিয়ে ফেলে, পড়ে যেতে যেতেও যায় না সে। কিংসুক অস্বাভাবিক দ্রুততায় অরিনের হাত টেনে নিচের দিকে নামতে থাকে। তার গতি এতটাই কঠোর যে অরিন কিছু বোঝার আগেই সিঁড়ির ধাপে ধাপে নামিয়ে আনা হয় তাকে। কিংসুককে নামতে দেখে তার সার্ভেন্টরা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। তার পিছু পিছু নীরবে এগিয়ে আসে ওমার আর টাইগার। কিংস ম্যানশনের বিশাল বাগানের সম্মুখে গিয়ে থামে কিংসুক। গার্ডের দিকে ফিরে হঠাৎ হুঙ্কার করে ওঠে কিংসুক, হেই ইউ কাম হিয়ার। কিংসুকের ডাক শুনতে সঙ্গে সঙ্গে গার্ড এগিয়ে আসে তার সামনে, সোজা হয়ে নিঃশব্দে, যেন এক মুহূর্ত দেরি করার সাহসও তার নেই। গার্ড সামনে এসে দাঁড়াতেই কিংসুক তার পাশে এসে দাঁড়ায়। কঠোর কণ্ঠে সে গার্ডকে পোশাক খুলে আলাদা হয়ে দাঁড়াতে নির্দেশ দেয়। পরক্ষণেই নিজেও পোশাক খুলে অরিনের সামনে এসে দাঁড়ায়। কিংসুকের এমন আচরণ দেখতেই অরিনের মনে হঠাৎ করে ফিরে আসে সেই দিনের ভয়াবহ স্মৃতি, যেদিন রকিকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল গুদাম ঘরের ভেতরে। চোখের সামনে যেন আবারও ভেসে ওঠে সেই ভয়ঙ্কর দৃশ্য। শুকনো ঢোক গিলে অরিন, আজকেও কি কেউ মারা যাবে তার ফলে? লুক অ্যাট মি জন, আমি কম কোন অংশে ওর থেকে? হঠাৎ করে প্রচন্ড জোরে ঝাঁঝিয়ে ওঠে কিংসুক। অপ্রত্যাশিত সেই ঝাড়িতে চমকে ওঠে অরিন। মুহূর্তেই তার শরীর থরথর করে কাঁপতে শুরু করে। ভয়ের পরিচিত শীতল স্রোত বেয়ে নেমে আসে সমস্ত শরীর জুড়ে। কিরে, কথা বল, জোরে চেঁচিয়ে ওঠে কিংসুক। কোনো কমতি নেই কিং। হু ইজ বেস্ট? আপনি কিং। তাহলে ওকে কেন দেখছিলি? আমি দেখিনি কিং। অরিনের এই স্বীকারোক্তি কিংসুককে যেন আরো রাগিয়ে তোলে। এক মুহূর্ত দেরি না করে সে এগিয়ে এসে অরিনের ঠিক সামনে দাঁড়ায়। অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা সেই উপস্থিতিই যেন অরিনের নিঃশ্বাসকে আরো ভারী করে তোলে। খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় কিংসুক অরিনের গাল বরাবর। এমন হঠাৎ চড়ে নিজেকে সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে অরিন। নড়াচড়াও বন্ধ হয়ে যায় তার। কিংসুক সেদিকে কুরুক্ষেপ না করে সোজা গার্ডের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ডু ইউ লাইক হার? কিংসুকের হঠাৎ এমন প্রশ্নে ঘাবড়ে যায় গার্ডটি। নো নো স্যার। রায়ার? গার্ডকে ধরে ইচ্ছে মতো মারতে থাকে কিংসুক। যত সময় যায় ততই তার ক্রোধের মাত্রা বাড়তে থাকে। এক পর্যায়ে গার্ডটি নড়াচড়া বন্ধ করে দেয়। কিংসুকও থেমে যায়। পরক্ষণই তার চোখ চলে যায় মাটিতে পড়ে থাকা অরিনের পানে। কড়া দৃষ্টিতে তাকায় সকলের দিকে। কেউ কি অরিনের দিকে তাকিয়েছিল এতক্ষণ? কিন্তু না, কেউ তাকিয়েছিল না। সকলের চোখ মাটির দিকেই ছিল। টেক দিস পোস্ট। কিংসুক নিজের হাতে লেগে থাকা রক্ত মুছতে মুছতে অরিনের কাছে চলে যায় আর তাকে কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে নিজেদের কক্ষের দিকে। যেতে যেতে কিংসুক আবারও পিছনে ফিরে তাকায়। আজকে থেকে কারো চোখ ওর উপরে পড়লে তাকে মেরে তিমি মাছ দিয়ে খাওয়াবো। গালের ওপর ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব হতেই
ধীরে ধীরে চোখ মেলে তাকায় অরিন। চোখ পুরোপুরি খুলতেই পাশে কিংশুককে দেখতে পেয়ে অরিন আঁতকে ওঠে। ধরফরিয়ে উঠে বসে সে। হঠাৎ জেগে উঠে কিংশুককে এত কাছে দেখায় নিঃশ্বাসটাও যেন মুহূর্তের জন্য আটকে যায়। ভয় আর কিংশুকের হিংস্রতা প্রতি পদে পদে তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। ধীরে ধীরে নিঃশব্দে যেন তার ভেতরের সমস্ত শক্তি এক এক করে নিঃশেষ হয়ে যাচ্ছে। গুটিসুটি হয়ে নিজেকে গুটিয়ে বসে থাকে অরিন। অরিনকে এতটা দূরে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে কিংশুক ধীরে এগিয়ে এসে তার পাশে বসে পড়ে। ইচ্ছে করে শরীরটা একটু ঘেঁষে বসে অরিনের সাথে। কিংশুক কাছে বসতেই অরিন আরো গুটিয়ে নেয় নিজেকে। কিংশুক অরিনের হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে নেয়। জান, লুক অ্যাট মি, জান। অরিনের হাত ধরে কিংশুক টেনে তাকে নিজের দিকে ফিরিয়ে নেয়। ভয়ের চাপে অরিন মুহূর্তেই জড়সড় হয়ে যায়। নিজেকে শক্ত করে ধরে রাখে। এক বিন্দু নড়ার সাহসও পায় না নিজের জায়গা থেকে। কিন্তু কিংশুক তো কিংশুকই। তার ইচ্ছের সামনে প্রতিরোধের কোনো মূল্য নেই। জোর করে সে অরিনকে টেনে নিজের কাছে আনে। আর সেই টানেই অরিন এসে পড়ে তার কোলের মাঝখানে। দুই হাতে জাপটে ধরে অরিনের কোমর, মুখ রাখে কাঁধে। দেখি। অরিনের থুতনিতে হাত রেখে কিংশুক ধীরে তাকে নিজের মুখের কাছাকাছি টেনে আনে। অস্বস্তিকর সেই নৈকট্য অরিনের নিঃশ্বাস আরো ভারী হয়ে ওঠে। আর মুহূর্তটা জুড়ে ছড়িয়ে পড়ে চাপা এক আতঙ্কের নীরবতা। এই বুঝি কিছু ঘটল? খুব জোরে লেগেছে জান? নীরবে নিজের মাথা সামান্য নেড়ে সম্মতি জানায় অরিন। মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ভয়ের ভারে সেই ছোট্ট ইশারাটাই তার হ্যাঁ হয়ে ওঠে। সরি জান, আর রাগিও না আমাকে প্লিজ। অরিন ধীরে মাথা নেড়ে সম্মতি জানায়। সে আর কিংশুককে রাগাবে না। দ্যাটস মাই লেডি। আলতো করে অরিনের ঠোঁট বরাবর আদুরে স্পর্শ এঁকে দেয় কিংশুক। আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ বেবি গার্ল। সারপ্রাইজ কথাটা শুনতেই অরিনের বুকটা কেঁপে ওঠে। মনের ভেতর হঠাৎ করে ভিড় করে আসে অজানা আশঙ্কা। তাহলে কি আবারও কোনো অঘটন? আবার কি নতুন করে কিছু ঘটতে চলেছে? ভাবনার ঘোরে নিজেকেই যেন শূন্যতার মধ্যে আবিষ্কার করে অরিন। হঠাৎ করে কিংশুক তাকে কোলে তুলে নেয়। অরিন কোনো শব্দ করে না, নীরবে শুধু তার গ্রীবা জড়িয়ে ধরে। গপ্পবাসর, গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। ভয়ের চাপে সে ভাষা হারিয়ে ফেলে। অরিনকে কোলে নিয়ে সোজা নিচের দিকে নামতে থাকে কিংশুক। তার প্রতিটি পদক্ষেপ অরিনের ভেতরের ভয়টাকে আরো বাড়িয়ে তোলে। কিংশুকের সারপ্রাইজ মানে অন্য কারো জন্য ক্ষতির ইঙ্গিত। নিজের মনে অশুভ আশঙ্কা কু ডাকতে থাকে অরিনের। এই নীরব পথ চলার শেষে আবার কার ভাগ্যে কি অপেক্ষা করছে, সেই ভেবেই তার বুকটা আরো ভারী হয়ে ওঠে। কিংস ম্যানশনের বিশাল গাড়ির গ্যারেজে অরিনকে নিয়ে এসে পৌঁছায় কিংশুক। ভিতরে ঢুকেই তাকে ঠিক মাঝ বরাবর দাঁড় করায় সে। চারপাশে চোখ বুলিয়ে একটি আধুনিক শোরুম ছাড়া আর কিছুই মনে হলো না অরিনের। অবশ্য দ্বিতীয় রিচ পার্সনের বাড়ি তো এমনই হওয়ার কথা ছিল। অরিন চুপচাপ দাঁড়িয়ে পড়ে। তার ঠিক সামনে রাখা একটা বিশাল অবয়ব, লাল সিল্কের কাপড়ে সম্পূর্ণ ঢাকা। গ্যারেজ হওয়ায় অরিন বুঝে যায় এর নিচে নিশ্চয়ই কোনো গাড়ি। তবু অজানা আশঙ্কা বুকের ভেতর কাঁপন তোলে। কিংশুকের একটুখানি ইশারাতেই কাপড়টা সরিয়ে ফেলা হয়। ঠিক তখনই কিংশুক অরিনের পেছনে এসে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে। ডু ইউ লাইক ইট জান? এক্স্যাক্টলি মাই লাভ হোয়াইট কালার। চোখ কপালে উঠে যায় অরিনের। লাভ হোয়াইটের রঙের সঙ্গে মিলিয়ে গাড়ি, এইভাবে কি উপহার দেওয়া যায়? মুহূর্তের জন্য সে যেন কোনো কথা খুঁজে পায় না। এই মুহূর্তে কি তার খুশি হওয়া উচিত, নাকি আগের স্মৃতিগুলো মনে করে নিজেকে আরো গুটিয়ে নেওয়া উচিত? দ্বিধা আর আশঙ্কা মিলেমিশে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি করে তার ভেতরে। অসংখ্য চিন্তা ঘুরপাক খেতে থাকে অরিনের মস্তিষ্ক জুড়ে। উপরের ঝলকানির আড়ালে লুকিয়ে থাকা অর্থটা বুঝে উঠতে পারে না। সে শুধু নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। নিজের অনুভূতির সঙ্গে যেন যুদ্ধ করতে থাকে অরিন। জান, ডোন্ট লাইক ইট? নীরবে মাথা নেড়ে সম্মতি দেয় অরিন।
সে পছন্দ করেছে তাকে দেওয়া কিংসুকের উপহারটি। আই নিউ ইট জান। অরিনের গালে চুমু এঁকে দেয় কিংসুক। কাম অন জান, লেটস গো ফর আ ড্রাইভ। খুব রোমান্টিক ভঙ্গিতে অরিনকে নিয়ে গাড়িতে বসায় কিংসুক। তারপর নিজেও গিয়ে ড্রাইভিং সিটে জায়গা নেয়। কোনো গার্ডস সঙ্গে না নিয়েই অরিনকে নিয়ে বেরিয়ে পড়ে কিংসুক এক দীর্ঘ ড্রাইভের পথে। চাকার ঘূর্ণনের সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়তে থাকে ম্যানশন থেকে, আর অরিনের ভেতরে জমে ওঠে অচেনা এক টানা পড়েন। কিংসুককে এত ঠান্ডা হতে সে দেখেনি। কিছুক্ষণ আগেও সে রেগেছিল, হঠাৎ এত ঠান্ডা। আসলে কিংসুকের মনে যে কি চলে এটা কিংসুক ছাড়া আর কেউ বলতে পারে না। দেখতে দেখতেই তারা এসে পৌঁছায় এক জনশূন্য প্রান্তরে, লেকের ধারে। সবুজে ঘেরা এক নিস্তব্ধ জায়গা, চারপাশটা যেন হাতে আঁকা কোনো ছবির মতো, নির্মল, শান্ত, অবাস্তব সুন্দর। কিংসুক আগে নেমে আসে, তারপর অরিনকে নামিয়ে দেয়। জায়গাটির সৌন্দর্যে অরিন কিছুক্ষণ নীরব হয়ে থাকে। চোখ জুড়ে ওঠে সবুজ। কতদিন পর এমন খোলা বাতাসে নিঃশ্বাস নিচ্ছে সে। মুক্তির স্বাদটা যেন অচেনা লাগতে থাকে। কিংসুক তার কোটি দেশ জাপটে ধরে। ডু ইউ লাইক দিস প্লেস জান? কিংসুক অরিনের কাঁধে মুখ গুজে দেয়। অরিন আর কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। লাভ ইউ সো মাচ জান। নিজের অনুভূতির কথা বলতে না বলতেই হঠাৎ কিংসুকের ফোনে কল আসে। সে অরিনকে সেখানেই রেখে কয়েক পা দূরে সরে যায়, আর অরিন দাঁড়িয়েই থাকে সবুজের মাঝে, লেকের ধারে, মনের ভেতর জমে থাকা প্রশ্নগুলোর ভার নিয়ে। কেন তার সুন্দর জীবনটা এমন হয়ে গেল? আরে অরিন! পরিচিত কণ্ঠস্বরটি কানে ভেসে আসতেই অরিন অন্যমনস্কতার ভাঙ্গন টেনে পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরতেই চোখে পড়ে একগাল হাসি মুখে দাঁড়িয়ে থাকা রাজকে। রাজ? ইয়াপ! রাজ ধীরে ধীরে অরিনের দিকে এগিয়ে আসে, আর এতদিন পর রাজকে চোখের সামনে পেয়ে মুহূর্তের জন্য হলেও অরিনের স্মৃতির আড়ালে মিলিয়ে যায় কিংসুকের উপস্থিতি। এখানে কি করো অরিন? রাজের করা প্রশ্নে অরিন কিছুটা বিব্রত বোধ করে। কি বলবে তাকে? সে তো এখানে রয়েছে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপের সঙ্গেই। কিভাবে বলবে তাকে? রাজ কিছুক্ষণ ধরে প্রশ্নমাখা দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে থাকে। তার সেই নীরব তাকিয়ে থাকাটুকু অনুভব করেই অরিন ধীরে ধীরে নিজের জড়তা কাটিয়ে, হাজবেন্ডের সাথে এসেছি। অরিনের মুখে হাজবেন্ড শব্দটা শুনতেই রাজের মুখটা হঠাৎ করেই শুকিয়ে আসে। বুকের ভেতর কোথাও যেন নিঃশব্দে কিছু একটা ভেঙে পড়ে। কারণ অরিনই ছিল একমাত্র মেয়ে যাকে রাজ নিঃস্বার্থ যত্নে গভীর ভালোবাসায় চেয়েছিল। ভেবেছিল দেশে ফিরে একদিন অরিনকে নিজের করে নেবে। সমস্ত অপেক্ষা শেষ হবে তার হাত ধরেই। কিন্তু বাস্তবতা নির্মম। তার আগেই অরিন হয়ে গেছে অন্য কারো। সেই সত্যিটা মেনে নেওয়ার ক্ষমতা রাজের নেই, তবু মুখে কিছু বলার অধিকারও নেই। দৃষ্টির উজ্জ্বলতা ধীরে ধীরে নিভে যায়। হাসির জায়গায় জমে ওঠে একরাশ হতাশা। তবুও নিজেকে সামলে নিয়ে রাজ জোর করে মুখে এক ফোঁটা হাসি টেনে আনে। সেই হাসিটা হাসি কম, ভাঙা অনুভূতিগুলো আড়াল করার নিঃশব্দ চেষ্টা মাত্র। বিয়ে করে ফেলেছো অরিন? হ্যাঁ। ও, বললে না তো? হঠাৎ করেই হয়ে গেছে। অরিনের মুখে সৌজন্যতার সেই হালকা হাসিটুকু দেখে রাজও নিজেকে সামলে নেয়। যা হওয়ার তা তো হয়েই গেছে। তার মেনে নেওয়া কিংবা না নেওয়ার আর কিছুই বদলাবে না। বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া এই মুহূর্তে তার আর কোনো উপায় নেই। যাক, বেশ ভালো। নিয়তি যদি ইচ্ছে মতো বদলে ফেলা যেত, তাহলে হয়তো এই মুহূর্তেই রাজ তার আর অরিনের ভাগ্যের রেখা পাল্টে দিত, হাতটা শক্ত করে ধরে বলে দিত, এবার আর ছাড়বো না। কিন্তু নিয়তি তো এমন নয়। কি বা করার আছে তার? মানুষ চাইলেই কি আর নিজের ভাগ্য বদলে ফেলতে পারি? কিছু মানুষ শুধু ভালোবেসে যায়, কিছু গল্প অপূর্ণই থেকে যায় নিয়তির কাছে হেরে গিয়ে। আপনি এখানে মানে কবে এলেন? অরিনের করা প্রশ্নে রাজ কিছুতেই বুঝে উঠতে পারে না কি বলবে সে। সে তো বাংলাদেশে গিয়েছিল অরিনের কাছেই, কত আশা, কত বিশ্বাস নিয়ে। অথচ তাকে আর পাওয়া হয়নি। পরে বাইকারের কাছ থেকেই জানতে পারে অরিন এখন লন্ডনে। এক মুহূর্ত দেরি না করে ছুটে আসে সে।
মনে হয়েছিল এবার অন্তত ভাগ্য মুখ ফেরাবে না, কিন্তু কে জানতো নিয়তি এতটা নির্মম পরিহাস করবে তার সঙ্গে। চোখের সামনে দাঁড়িয়ে থেকেও যে মানুষটাকে ছুঁতে পারবে না, এই সত্যিটা রাজের বুকের ভেতরটা ভার হয়ে চেপে বসে। এক বুক দীর্ঘশ্বাস ফেলে সে, যেন সেই নিঃশব্দের সঙ্গেই বেরিয়ে আসে অপূর্ণ ভালোবাসার সমস্ত ক্লান্তি। কাজের পারপাসে এসেছিলাম। ও হে, ওটা কি? কোনটা? তোমার চুলে ওয়েট। কথার ফাঁকেই হঠাৎ করে ঘাড় ঘুরিয়ে অরিনের দিকে তাকায় কিংসুক। হাতে থাকা ফোনটা অজান্তেই শক্ত হয়ে আসে তার মুঠোয়। অরিনের পাশে একটা ছেলে, তাও এতটা কাছে, তার ওপর ছেলেটার হাত অরিনের চুলে। দৃশ্যটা চোখে পড়তেই কিংসুকের চোয়াল শক্ত হয়ে ওঠে। দৃষ্টিতে জমে ওঠে তীব্র অদম্য আগুন, যেন সেই চোখ দিয়েই অরিনকে গ্রাস করে নিতে চায় সে। তড়িৎ গতিতে ছুটে এসে এক হাতে অরিনের কোমর জাপটে ধরে সামনে এসে দাঁড়ায় কিংসুক। হঠাৎ সেই স্পর্শে ভয় অরিন একেবারে শক্ত হয়ে যায়। সে তো মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিল কিংটুক নামক সেই অভিশাপটা এখনো তার সঙ্গেই। ভয়ের চাপে অরিনের মুখের রং মুহূর্তেই পাল্টে যায়। ফ্যাকাশে হয়ে পড়ে তার চেহারা, যেন সমস্ত রক্ত হঠাৎ করেই সরে গেছে। কিংসুককে দেখে রাজের চোখ ছানা বড়া হয়ে যায়। বিশ্বের দ্বিতীয় ধনী মানুষটি এই মুহূর্তে ঠিক তার সামনে দাঁড়িয়ে। বিশ্বাস আর বাস্তবতার মাঝখানে রাজ যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। ধরতে গেলে কিংসুক তারও আইডল, যার সাফল্য, ক্ষমতা আর প্রভাব দূর থেকে মুগ্ধ হয়ে দেখেছে সে। অথচ আজ সেই মানুষটি দাঁড়িয়ে আছে অরিনের পাশে, এমন এক বাস্তবতায় যা রাজ কখনোই কল্পনা করেনি। অরিন, উনি মাই হাজবেন্ড। ও, আই নো হিম। আই এম ইউর বিগ ফ্যান, স্যার। এক টুকরো সৌজন্যের হাসি ঠোঁটে টেনে কুশল বিনিময়ের উদ্দেশ্যে সামনে হাত বাড়ায় রাজ। আর কিংসুকও তেমন কোনো প্রতিক্রিয়া প্রকাশ না করেই নির্বিকার ভঙ্গিতে নিজের হাতটা বাড়ায়। বাড়ি চলো যান। রাজকে আর কিছু বলার সুযোগ না দিয়েই অরিনের কোমর শক্ত করে জাপটে ধরে সামনে পা বাড়ায় কিংসুক। তার ভঙ্গিতে কোনো তাড়াহুড়ো নেই, আছে শুধু নিঃশব্দ অধিকার বোধ। রাজ আর কিছু বলে না, নীরবে দাঁড়িয়ে তাকিয়ে থাকে তাদের পানে। যে মানুষটাকে সে একদিন নিজের ভবিষ্যৎ ভেবে নিয়েছিল, সে এখন ভালো আছে, নিরাপদ আছে, সুখে আছে। এর বেশি আর কি বা চাওয়ার থাকতে পারে? বুকের ভেতরের অসমাপ্ত ইচ্ছেগুলো চেপে রেখে রাজ মেনে নেয় নিজের ভাগ্যকে। অরিনকে প্রায় টেনে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসে কিংসু। পর মুহূর্তে এমন জোরে গাড়ি স্টার্ট দেয় সে, যেন ইঞ্জিনের শব্দে চারপাশ কেঁপে ওঠে। কিংসুকের মুখে স্পষ্ট হয়ে আছে তার রাগের মাত্রা, যেন কেউ সামনে পড়লেই দ্বিধা না করে পিষে ফেলবে। নিজেকে কোনোভাবে সামলে শান্ত রাখার চেষ্টা করে অরিন। গাড়ির তীব্র ঝাঁকুনিতে বুকের ভেতর দম বন্ধ করা আতঙ্ক জমে উঠলেও প্যানিক না করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সে। কিন্তু মনটা কেমন অশান্ত হয়ে কুঁকড়ে থাকে, অজানা আশঙ্কায় বারবার ধক করে ওঠে। কিংস ম্যানশনের সামনে এসে হঠাৎ করেই তীব্র ব্রেক কষে কিংসুক। আকস্মিক ঝুঁকনিতে অরিন কোনো রকমে নিজেকে সামলে সামনে ঝুঁকে পড়ে। হৃৎপিণ্ডটা যেন মুহূর্তের জন্য বুক চিরে বেরিয়ে আসতে চায়। হঠাৎ করেই খুব জোরে দরজা ঠেলে বেরিয়ে পড়ে কিংসুক। তার দেহভঙ্গি, চোখে মুখে জমে থাকা আগুন দেখে অরিন ভয় একেবারে জমে যায়। বুকের ভেতরটা কেঁপে ওঠে। এই রাগের পরিণতি কি হতে পারে সেই আশঙ্কায় সে নিঃশ্বাস নিতেও ভুলে যায়। অরিনের পাশের দরজাটা এক ঝটকায় খুলে তাকে টেনে গাড়ি থেকে নামায় কিংসুক। তার আচরণে কোনো কোমলতা নেই। অরিনের শরীরটা অনিচ্ছায় তার টানে সাড়া দেয়, আর ভয়ের ছায়া আরো গাঢ় হয়ে ওঠে তার চোখে। অরিনকে টেনে নিজের সঙ্গে নিয়ে যেতে থাকে কিংসুক। তার তীব্র গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না অরিন। পাহড়কে সিঁড়িতে পড়ে যায় সে। এক মুহূর্ত দেরি না করে কিংসুক তাকে কোলে তুলে নেয়, আর ভারী পায়ে জোরে জোরে হাঁটতে থাকে। তার প্রতিটি পদক্ষেপ অরিনের ভেতরের শঙ্কা আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে। রুমে ঢুকেই বিছানার দিকে ঠেলে দেয় কিংসুক অরিনকে। আচমকা ধাক্কায় মুহূর্তেই অরিনের মাথা ঘুরে যায়, চারপাশটা ঝাপসা হয়ে আসে। শরীরটা অবশের মতো হয়ে যায় অরিনের। দরজাটা ভেতর থেকে লক করে ধীরে ধীরে অরিনের দিকে এগিয়ে আসে কিংসুক।
তার ভঙ্গিতে জমে থাকা উত্তেজনা আর অদম্য রাগে ঘরের বাতাসটাও যেন ভারী হয়ে ওঠে। অরিন শুকনো ঢোক গিলে নেয়। বুকের ভেতরটা কাঁপতে থাকে ভয়। কিংশুক খুব কাছে এসে এক ঝটকায় তাকে নিজের দিকে টেনে আনে। অরিনের শরীরটা মুহূর্তে ভারসাম্য হারায়, আর আতঙ্কটা আরো গাঢ় হয়ে ওঠে তার। কোথায় ছুঁয়েছে তোকে? দেখি দেখি কোথায় ছুঁয়েছে ও তোকে। কিং! অস্বাভাবিক ভঙ্গিতে অরিনের পুরো সর্বাঙ্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে কিংশুক। অরিনের গ্রীবা, পেট, কণ্ঠদেশ, পিঠ, কোমর সমস্ত জায়গা উন্মাদের মতো দেখতে থাকে কিংশুক। অরিন বাধা দিতে থাকে কিংশুককে, কিন্তু কিংশুকের এই জোড়াজুড়িতে দম বন্ধ হয়ে আসে অরিনের। কিং, স্টপ ইট! প্রচন্ড রাগে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অরিন। তার কান্নায় বুক ভেঙে আসলেও কিংশুক অচল পাথরের মতোই থাকে। সে নির্দয় দৃষ্টিতে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখতে থাকে অরিনকে, কোথাও কোনো দাগ, কোনো চিহ্ন আছে কিনা। কোথায় ছুঁয়েছে তোকে বল, এই কথা বল, কোথায় ছুঁয়েছে তোকে? কি কি করেছিস ওর সাথে? নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে অরিনের শাড়ি টেনে টেনে খুলতে থাকে কিংশুক। এক পর্যায়ে সমস্ত পোশাক পরিচ্ছেদ খুলে ফেলে অরিনের কিংশুক। তারপরও তার সন্দেহের শেষ নেই, আর হাত পা সবকিছু দেখতে থাকে। অরিনের দম যেন পুরোপুরি বন্ধ হয়ে আসছিল। আর সহ্য করতে না পেরে হঠাৎ করেই সে সমস্ত ভয় আর অসহায়তা জড়ো করে কিংশুকের গালে এক চড় বসিয়ে দেয়। আপনার মতো জানোয়ার আমি একটাও দেখিনি। আমি বলেছি তো কিছু করিনি। আপনি তো ছিলেন ওখানে। কি করতাম এই কম সময়ের মধ্যে? প্রচন্ড জোরে জোরে ক্ষোভ প্রকাশ করতে থাকে অরিন। তার ক্ষোভ প্রকাশ করাটাই যেন আরো ভরকে দেয় কিংশুককে। মানে সময় পেলে করতি? পরকিয়া করবি, তাও আমার চোখ ফাঁকি দিয়ে? তোকে তোকে তো আজকে আমি মেরে ফেলবো, তুই মর! অরিনের গলা চেপে ধরে কিংশুক। একদম শ্বাস বন্ধ হয়ে আসছিল তার। চোখের সামনে সমস্ত কিছু অন্ধকার হয়ে আসতে থাকে তার। কিংশুকের শক্তির কাছে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে অরিন। নিজের হাতে মারবো তোকে! কিংশুকের হাতের চাপ ধীরে ধীরে আরো দৃঢ় হয়ে ওঠে। আঙ্গুলগুলো শক্ত বন্ধনে জমে ওঠে দমচাপা এক অস্থিরতা। অরিনের নিঃশ্বাস ক্রমেই ভারী হয়ে আসে। হাত দুটো ধীরে ধীরে অসাড় হয়ে যায়। শক্তি হারাতে থাকে শরীর। চোখ দুটো অনিচ্ছায় উপরের দিকে উঠে যেতে থাকে। এই বুঝি দম বের হলো। এক পর্যায়ে অরিনের শরীর থেকে যেন সমস্ত গতি হারিয়ে যায়। নড়াচড়া থেমে আসে। নিঃশ্বাসের অস্তিত্ব অনিশ্চিত হয়ে পড়ে। ধীরে ধীরে তার চোখের পাতা নেমে আসে। চারপাশের পৃথিবী অন্ধকারে মিলিয়ে যায়। ভালোবাসার আরেক নাম হলো বিশ্বাস করা। সঙ্গীকে মুক্ত আকাশে ডানা মেলে উড়তে দেওয়া। যেখানে ভালোবাসা মানে আশ্রয়, নিরাপত্তা, প্রশান্তি, সেখানে কিংশুকের ভালোবাসা ছিল ভিন্ন। তার কাছে ভালোবাসা মানে বেষ্টনী, আলো থেকে দূরে সরিয়ে রাখা এক ছায়াময় কারাগার। যেন পৃথিবীর চোখ থেকে আড়াল করে ফেললেই তার প্রিয়তমা কেবল তারই হয়ে থাকবে। ভালোবাসার নামে কিংশুক চেয়েছিল অরিনের অস্তিত্বটাই মুছে দিতে এই পৃথিবী থেকে। শুধু কিংশুক জানবে অরিন নামে পৃথিবীতে একজন মেয়ে আছে। বাকি পৃথিবীর কাছে সে থাকবে অদৃশ্য। অরিনের নাম, নিঃশ্বাস, হাসি সবকিছুর ওপর অধিকার থাকবে একমাত্র কিংশুকের। তার অস্তিত্বের প্রতিটি স্তর জুড়ে লিখে দেওয়া থাকবে একটাই নাম, কিংশুক। ভালোবাসার নামে নয়, বরং অধিকার বোধের নিষ্ঠুর ঘোষণায়। যেখানে অরিন সাধারণ কোনো মানুষের কাতারে নয়, এবং সে শুধুমাত্র কিংশুকের একান্ত জড়বস্তু। অন্ধকারে আচ্ছন্ন ঘরের ভেতর অরিন ধীরে ধীরে চোখের পাতা মেলে। আস্তে আস্তে করে তাকালেও চারপাশে কিছুই স্পষ্ট হয় না। এতটাই ঘন অন্ধকার, যেন আলো এখানে পথ হারিয়ে ফেলেছে। সে কোথায় আছে, কিভাবে আছে, বর্তমান অবস্থান সম্পর্কে তার কোনো ধারণাই নেই। মাথার ভেতর ঝাপসা শূন্যতা, শরীর জুড়ে অবসন্নতা। তবু একটি সত্য অরিন পরিষ্কার বুঝে ফেলে, সে এখনো বন্দী। এখনো সেই একই অভিশপ্ত বাহুর ভেতরে, যার নাম কিংশুক। নিজের শরীরে হাত রাখতেই চমকে ওঠে অরিন। তার শরীরে কাপড়ের লেশ মাত্র নেই। হয়তো এ যাত্রায় সে বেঁচে গেছে, আর একটু হলেই তার প্রাণ চলে যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই অরিনের চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়ে নিঃশব্দে। অশ্রু বেয়ে নামে তার নিস্তেজ গালে।
এই নীরব কান্নার ভেতরে লুকিয়ে থাকে একটাই আর্তনাদ। সে যে একজন মানুষ, এই সত্যটা বোধহয় কিংসুক অনেক আগেই ভুলে গেছে। গড়িয়ে পড়া সেই পানি কিংসুকের শরীর ছুঁয়ে যায় অনিচ্ছায়। এখনো মরনি? বেঁচে আছো? এক মুহূর্তে অরিন একেবারে নিঃশব্দ হয়ে যায়। কান্না থামে, নিঃশ্বাসও যেন নিজের শব্দ লুকিয়ে ফেলে। চোখ দুটো স্থির, যেন অনুভূতিগুলো ক্লান্ত হয়ে চুপ করে বসে পড়ে। কিংসুক উঠে অরিনকে বসায় তার সামনে। অরিনও নিঃশব্দে বসে পড়ে। কিংসুক এক দৃষ্টিতে অরিনের নুয়ানো মুখের দিকে তাকিয়ে থাকে। দুই হাতে অরিনের চুলগুলো সরিয়ে কানে গুজে দেয় কিংসুক। আস্তে আস্তে উঠে আধকোল করে অরিনকে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে থাকে কিং। অরিনও চুপচাপ গলা জড়িয়ে ধরে কিংসুকের। ঝর্ণার পানিতে শরীরের ময়লা দূর হলেও মনের ময়লা কখনোই দূর হয় না, আর না দাগ ছুঁয়ে মুছে যায়। চুপচাপ পানির নিচে দাঁড়িয়ে থাকে অরিন আর কিংসুক। হয়তো অরিন মুখ করে বলতে চাইছিল কেন তাকে এভাবে আটকে রাখা হচ্ছে, কেন তাকে এত অত্যাচার করা হচ্ছে, আর কেনই বা তার গায়ে হাত তোলা হচ্ছে। আচ্ছা, ভালোবাসলে কি কেউ কারো গায়ে হাত তুলতে পারে? কই, অরিনের তো জানা ছিল না। তাহলে এটা কেমন ভালোবাসা? আর এটা কি আদৌ কোনো ভালোবাসা? অসংখ্য প্রশ্নরা দানা বেঁধে জমাট হতে থাকে অরিনের মস্তিষ্ক জুড়ে। ঠিক তখনই ঝর্ণা থেকে পানি পড়া বন্ধ হয়ে যায়। কিংসুক তোয়ালে নিয়ে অরিনকে উষ্ণ করতে থাকে। তারপর নিজেও ফ্রেশ হয়ে অরিনকে নিয়ে রুমের ভেতরে চলে যায়। চুপচাপ অরিনকে বসিয়ে দেয় আয়নার সামনে। ভাবছি তোর জন্য কাফনের কাপড় কিনে রাখবো। অরিন আর কিছুই বলে না। নীরবে অবনত চোখে শুধু কিংসুকের কথাগুলো শুনে যেতে থাকে। ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। চোখের কোণ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ে অশ্রু। এক অদ্ভুত নীরবতায় খুব যত্ন সহকারে হেয়ার ড্রায়ার দিয়ে অরিনের ভেজা চুল শুকোতে থাকে কিং। তার আঙ্গুলের ছোঁয়া এখন আর রুড়ো নয়, যেন আগের সমস্ত রাগ মুহূর্তের জন্য কোথাও চাপা পড়ে গেছে। উষ্ণ বাতাসে চুলগুলো ধীরে ধীরে শুকিয়ে আসে, আর অরিন নিঃশব্দে বসে থাকে। পাশ থেকে অ্যান্টিসেপটিক ক্রিম নিয়ে অরিনের গলায় আলতো করে লাগাতে থাকে কিং। অরিনের মুখ থেকে অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে আসে। থেমে যায় কিংসুক, মুখ গুজে দেয় অরিনের কাঁধে। তুই শুধুই আমার ভালোবাসা না বউ, যেটা কিছুদিন পর বিলীন হয়ে যাবে। তুই আমার আনহেলদি অবসেশন, যেটা মৃত্যুর আগ অবধি থেকে যাবে। কিংসুকের কথাগুলো শুনে তার দিকে এক পলকে তাকিয়ে থাকে অরিন। কিংসুকের দৃষ্টিও অরিনের পানেই থেকে যায়। তারা বেশ কিছুক্ষণ একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে নির্বাক হয়ে। সারা কক্ষ জুড়ে শুধুই তাদের নিঃশ্বাসের আওয়াজ বিদ্যমান, তাছাড়া একটি পিন পড়ার মতো আওয়াজও হয় না। কিংসুক অরিনের হাত ধরে তাকে নিয়ে বিছানায় বসায়। নিজেও খুব কাছাকাছি গা ঘেঁষে বসে অরিনের সাথে। মুহূর্তের মধ্যে অরিনকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। খুব শক্ত করে জড়িয়ে ধরে কিংসুক অরিনকে। কেন বোঝো না অরিন, কতটা ভেঙে চুরে চাই তোমায়? অরিন কিছু না বলে শুধু চুপচাপ বসে থাকে। পরক্ষণে কিংসুক অরিনের মুখটা নিজের মুখের সামনে ধরে, দখল করে নেয় অরিনের ওষ্ঠযুগল। প্রায় 15 মিনিট ধরে কিংসুক দখল করে থাকে অরিনের ওষ্ঠযুগল। তার অবাধ্য হাত দুটো কোথায় কোথায় স্পর্শ করছে অরিনের, সেটা সে নিজেও জানে না। কিছুক্ষণ পর কিংসুক ছেড়ে দেয় অরিনকে। দুজনেই প্রচন্ড হাঁপাতে থাকে। সরি বউ, তোর সেবা করতে এসে চুমু খেয়ে গেলাম, কিছু মনে করিস না। কিংসুকের কথায় কোনো উত্তর দেয় না অরিন, যেন হঠাৎ করেই সমস্ত অনুভূতি অবশ হয়ে গেছে। একেবারে জড়বস্তুর মতো চুপ করে থাকে সে। চোখে নেই কোনো প্রতিবাদ, নেই প্রশ্ন, শুধু নিঃশব্দ একটি বুক চাপা আর্তনাদ। কিংসুক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর আলতো করে অরিনের কপালে আদুরে এক টুকরো পরশ এঁকে দেয়। এমন ছোঁয়া যার ভেতর মমতাও আছে, আবার এক অদ্ভুত দূরত্ব। কোনো কথা না বলে সে ধীরে ধীরে ঘর ছেড়ে নিচে নেমে যায়, আর অরিন পড়ে থাকে সেই স্পর্শের রেশটুকু বুকে নিয়ে। যা ভালোবাসা নাকি শাস্তি, সে নিজেও আর বুঝে উঠতে পারে না। এই মানুষটার সঙ্গে কি সত্যিই থাকা যায়? এটাকেই কি ভালোবাসা বলে, নাকি ভালোবাসার নামে শুধুই বন্দিত্ব? প্রশ্নগুলো একের পর এক মাথার ভেতর ঘুরতে থাকে, উত্তর খুঁজে পায় না সে। ঠিক তখনই একজন সার্ভেন্ট খাবার নিয়ে আসে, তার সঙ্গে কিংসুকও।
খাবার রেখে সার্ভেন্ট চলে গেলে কিংসুক নিজে হাত গুছিয়ে অরিনের সামনে বসে পড়ে। হা করো বউ। খুব শান্ত কণ্ঠে কিংসুক অরিনকে হা করতে বলে। তার কণ্ঠে নেই কোনো রুক্ষতা, নেই আদেশের কঠোরতা, শুধু অদ্ভুত এক যত্ন। এই মুহূর্তে তাকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না গত রাতে এই মানুষটাই অরিনের জীবনে এমন ঝড় তুলে দিয়েছিল। অরিন কিছুই বলে না, চুপচাপ কিংসুকের দিকে তাকিয়ে থাকে। চোখে বিস্ময়, ভয় আর বিভ্রান্তি একসঙ্গে জমে ওঠে। এখনকার কিংসুক আর রাতের কিংসুকের মাঝে যেন কোনো মিল খুঁজে পায় না সে। যেন তারা সম্পূর্ণ ভিন্ন দুই মানুষ, একই শরীরে বাস করা দুটি আলাদা প্রাণ। একজন আগলে রাখে আর একজন ভেঙে দেয়। আর অরিন দাঁড়িয়ে থাকে এই দুই সত্তার মাঝখানে, বোঝার চেষ্টা করে কোনটা সত্যি আর কোনটা। হা করুন ম্যাডাম। শুকনো ঢোক গেলে অরিন হা করে। বাড়তি কোনো কথা বলে না সে, না প্রশ্ন না আপত্তি। চুপচাপ বসে থেকে খেতে থাকে, যেন শব্দ করলেই কিংসুক আবারও রাতের মতো ভয়ঙ্কর হয়ে যাবে। কিংসুক নীরবে সব খেয়াল করে, খাওয়ার গতি, নিঃশ্বাসের ছন্দ, চোখের ক্লান্তি। খাওয়া শেষ হলে সে আলতো করে একটি পেইন ক্লিয়ার এগিয়ে দেয়। এটা পেইন ক্লিয়ার। অরিন কোনো প্রতিক্রিয়া না দেখেই ওষুধটা খেয়ে নেয়। তারপর কিংসুক আরেকটা মেডিসিন অরিনের সামনে ধরে। অরিন কপাল কুঁচকে তাকায় তার পানে। আই ডোন্ট নিড আ বেবি। তোর ভালোবাসার ভাগ অন্য কাউকে দেওয়া সম্ভব না। হ্যাভ ইট। অরিন কিছু না বলে চুপচাপ মেডিসিনটি খেয়ে নেয়। অপর প্রান্তে কিংসুকও অরিনকে আর কিছুই বলে না। ধীরে পা বাড়িয়ে ঘর ছেড়ে নিচে নেমে যায়। দরজার শব্দ মিলিয়ে গেলে অরিন একাই বসে থাকে, হালকা ঝিমুনিতে ভারী মাথায়। যত্ন আর দূরত্বের এই অদ্ভুত মিশ্রণে সে বুঝতে পারে না কোনটা তাকে সারিয়ে তুলছে আর কোনটা আরো গভীরে ঠেলে দিচ্ছে। মনের সঙ্গে নিরন্তর লড়াই করতে করতেই দু চোখ জুড়ে নেমে আসে গভীর ঘুম। ক্লান্ত শরীর আর ভারী মন নিয়ে অরিন ধীরে ধীরে ব্যালকনির থাই গ্লাস ঘেঁষে ডিভানের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে বসে পড়ে। চোখের সামনে ছড়িয়ে থাকা প্রকৃতির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বাইরের নীরবতা, স্থির আকাশ আর হালকা আলো মিলেমিশে তাকে ধীরে ধীরে টেনে নেয় ঘুমের কোলে। দেখতে দেখতে সেখানে ঘুমিয়ে পড়ে। গভীর ঘুমে ডুবে থাকার মাঝেই অরিনের কানে ভেসে আসে অস্বস্তিকর কিছু শব্দ, যেন কেউ জোরে জোরে কোথাও আঘাত করছে। বিরক্তি আর অজানা আশঙ্কা নিয়ে সে উঠে বসে। চোখ মেলতেই দেখে কিংসুক ব্যালকনির থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে আছে। গম্ভীর কণ্ঠে কাউকে কিছু নির্দেশ দিচ্ছে সে। অরিনের কপালে অজান্তেই চিন্তার ভাঁজ পড়ে। ঘাড় বাঁকিয়ে তাকাতেই দেখতে পায় রুমের যতগুলো জানালা ছিল একে একে সব বন্ধ করে দেওয়া হচ্ছে। থাই গ্লাসের বাইরে কাঠের দেওয়াল বসানো হচ্ছে নিখুঁতভাবে। শব্দগুলো ক্রমেই ঘন হয়ে ওঠে, আর সেই সঙ্গে ঘরের ভেতরের বাতাসও যেন ভারী হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরটা এমনভাবে ঘিরে ফেলা হয় যে বাইরের কোনো অংশ আর চোখে পড়ে না। আলো, হাওয়া, আকাশ সবকিছু থেকে বিচ্ছিন্ন। অরিন স্তব্ধ হয়ে বসে থাকে। এই তো একটু আগেও সব ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ কি হয়ে গেল? অরিনের কপালের চিন্তার ভাঁজ আরো গাঢ় হয়ে ওঠে। নিজের অজান্তে কি আবার এমন কিছু করে ফেলেছে যার ফল সে বুঝতেও পারেনি? বুকের ভেতর অজানা আশঙ্কা দানা বাঁধে। কোনো উত্তর না পেয়ে সে শুধুই বসে থাকে। আত্মদোষ আর ভয় একসঙ্গে চেপে ধরে তাকে। কিছুক্ষণ পূর্বে মিটিং শেষ করে সামান্য সময় নিয়ে দুপুরের দিকে স্টাডি রুম থেকে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে আসে কিংসুক। বেশ অনেকক্ষণ ধরে সে বউকে দেখেনি। এই 2 ঘন্টা তার কাছে যেন 2 বছরের প্রমাণ। তাই তাড়াতাড়ি নিজেদের বেডরুমে প্রবেশ করে কিংসুক। রুমে ঢুকেই সারা ঘর জুড়ে চোখ বুলিয়ে অরিনকে খুঁজতে থাকে কিংসুক। বিছানা, সোফা, কর্নার, কোথাও তাকে না দেখে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে পড়ে থাই গ্লাসের সঙ্গে লাগানো ডিভানের দিকে। সেখানেই গুটিসুটি মেরে শুয়ে আছে অরিন। ঘুমন্ত শরীরটা যেন আরো ছোট হয়ে গেছে। ক্লান্ত মুখ, এলোমেলো চুল, একদম ছোট্ট বিড়াল ছানার মতো। দরজাটা ভেতর থেকে লক করে কিংসুক সোজা এসে দাঁড়ায় অরিনের সামনে। পরক্ষণেই তার দৃষ্টি সরে যায় বারান্দার দিকে। আজও অরিন বারান্দার সাথে? কাল এত কিছু হওয়ার পরও সে আজ একই ভুল করলো।
তাহলে কি তার কাছে বাইরের জগৎটাই সব? কিংসুকের কোনো অস্তিত্ব নেই তার কাছে? তারপর ধীরে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকায় সে। বিছানাটা একদম গুছানো, নিখুঁতভাবে ক্লিন করা। কোনো ভাঁজ নেই, কোনো ছাপ নেই, যেন সেখানে কেউ শোয়নি। কিংসুকের চোয়াল শক্ত হয়ে আসে। বুকের ভেতরে একটা অস্বস্তিকর প্রশ্ন দানা বাঁধে। তাহলে কি অরিন তার সামনে একই বিছানায় ঘুমোতে চায় না? এতটাই ঘৃণা করে অরিন তাকে? যেখানে সে ঘুমায় সেখানে সে শুতেও চায় না। ঘাড়ের রগটি কেমন যেন বাঁকা হয়ে আসে তার। পকেট থেকে ফোন বের করে নিজের গার্ডদের কিছু নির্দেশনা দেয় কিংসুক। অরিনের চোখে সে ব্যতীত অন্য কিছু আকর্ষণ করুক এটাকেই মানতে নারাজ। কিসের অভাব তার? তারপর কড়া নজরে তাকায় সে অরিনের পানে। লাস্টবারের মতো মুক্ত বাতাসে ঘুমাও জান। বর্তমান। অরিন তখনও নিজের চিন্তার ভেতরেই ডুবেছিল। হঠাৎ সামনে এসে দাঁড়ানো কিংসুকের উপস্থিতিতে সে চমকে ওঠে। ভেতরের অজানা শঙ্কা নিয়ে ভয় ভয় তার দিকে তাকায় অরিন। হঠাৎ করে হাঁটু ভেঙে অরিনের সামনে বসে পড়ে কিংসুক। তার এই আচরণে অরিন আরো অপ্রস্তুত হয়ে যায়। ভয়ের সঙ্গে সঙ্গে বিস্ময়ও চেপে ধরে তাকে। এই বুঝি কোনো অঘটন ঘটল বলে। আলতো করে অরিনের হাতটা নিজের মুঠোয় নেয় কিংসুক। অরিনের আঙ্গুলগুলো কেঁপে ওঠে। সে হাতটা ছাড়িয়ে নিতে চায় না, আবার ধরে রাখার সাহসও পায় না। আজকের পর থেকে তোমার জন্য বাইরের আলো বাতাসও নিষিদ্ধ জান। হঠাৎ এমন কথায় চমকে ওঠে অরিন। শরীরটা অজান্তেই শক্ত হয়ে যায় তার। বাইরের আলো বাতাস বন্ধ মানে? কিংসুক উঠে অরিনের পাশে বসে তার মুখ থেকে চুল নিয়ে কানে গুজে দেয়। চিরতরে বন্ধ। কিংসুককে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায় অরিন। ভয় এবং আতঙ্ক বাসা বেঁধে যায় তার মস্তিষ্ক জুড়ে। দৌড়ে ছুটে চলে যায় দরজার দিকে। অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না সে। খুব জোরে জোরে ধাক্কাতে থাকে দরজাটি, কিন্তু কোনো লাভ হয় না। পিন দিয়েও কাজ হয় না, রং পিন দেখায়। কিংসুক এসে হাত ভাঁজ করে হেলান দিয়ে অরিনের পাশে দাঁড়ায়। নিড মাই হেল্প জান?